ঘুম ভেঙে যাওয়ায় শামিন ধীরে ধীরে উঠে বসে। শরীরের অসহ্য যন্ত্রণা শেষ হয়েছে। কাল রাতের জ্বরে বেশ কাহিল লাগছে শরীরটা। গায়ে এখন আর জ্বর নেই, তবে হাতের যন্ত্রণাটা বেড়েছে। খুব কষ্ট দিচ্ছে শামিনকে ব্যথাটা, তবে আছিয়ার থেকে কম কষ্ট দিচ্ছে। ঘরের মধ্যে আলো নেই। মাথা ঘুরিয়ে এদিক ওদিক তাকাতেই দেখে বেডসাইডে টেবিলে জলপট্টি দেওয়ার বাটি রাখা। নিশ্চয়ই ঈশিতা নয়তো ঋতুর কাজ ওসব। বিছানা থেকে নেমে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে টি শার্ট পাল্টে ক্লান্ত শরীরে বারান্দায় চলে যায় সে। সকালের রোদে স্নান করে নিতে হবে। আলো ঘরে ঢুকে এদিক ওদিক তাকিয়ে স্বামীনকে দেখতে না পেয়ে ভাবল বারান্দায় গিয়েছে। একটা গভীর নিঃশ্বাস ফেলে স্বামীনের আলমারির দিকে এগিয়ে যায়। কিছুক্ষণ আগে ঈশিতার সাথে আলোর একটা ঠান্ডা যুদ্ধ গিয়েছে। ঋতু মাঝখানে বোকার মতন দাঁড়িয়েছিল রেফারি হয়ে। যুদ্ধের কারণ আলোর স্বামীনের প্রতি উদাসীনতা। কেন আলো স্বামীনের জামাকাপড় ওয়াশিং মেশিনে এনে রাখে না? কেন যত্ন করে না? আলোর বিরক্ত লাগছে খুব। এই ঈশিতা আপুকে এখন আলো আর ঋতুর শাশুড়ির জায়গা নিতে চাইছে। ইদানিং হাবভাব দেখলে তো তাই মনে হয়। কি হবে স্বামীনের জামাকাপড় ধুলে? স্বামীনকে রাতারাতি পতিদেবতা ভাবতে শুরু করবে এত তাড়াতাড়ি? আরে বাবা, একটু সময় দে সবাই। আলো রানী তো আর মরে যাচ্ছে না। এরা জোর জবরদস্তি করে সংসার সংসার খেলিয়েই ছাড়ছে আলোকে দিয়ে। আজ আলো স্বামীনের জামা কাপড় ধোবে, সবার কলিজা ঠান্ডা করে দেবে আলো। সবাই তো এই টেনশনে খাবার খাওয়াই ছেড়ে দিয়েছে যে কেন আলো তাদের ভোলা ভালা কলিজার টুকরো চোখের মনি বড় ভাইয়ের জামা কাপড় ধোয় না। আলো আলমারি খুলে এক টানে স্বামীনের ব্যবহৃত জামা কাপড় বের করতে গিয়ে সব ফেলে দেয় নিচে। মুখে আরান্ত শব্দ করে সবকিছু একটা একটা করে তুলতে থাকে সে। হঠাৎ করে স্বামীনের ব্যক্তিগত ছোট প্যান্ট দেখে চোখ বড় বড় করে লাফিয়ে দুই পা পিছিয়ে যায় আলো। ওসব আলো ধুতে পারবে না, বেঁচে থাকতেও না, মরে গেলেও না। কারো আলোকে শুলে চড়ানোর থাকলে এসে চড়াক, ওসব আলো ধরতে পারবে না, কখনোই না। কিছুক্ষণ ঠোঁট উল্টে দাঁড়িয়ে থেকে কাচুমাচু মুখ করে আপন মনে বলে ওঠে, এ আমাকে কোথায় ফাঁসিয়ে দিলে আব্বু আম্মু? স্বামী নামের পুরুষের ওসব ছোট প্যান্ট ধোয়ার জন্যই কি একটা মেয়ের জন্ম হয়? তোমাকে ওসব ধুতে হবে না। স্বামীন ক্লান্ত শরীরে আলোর পিছনে দাঁড়িয়ে আছে। আলো চমকে উঠে ঘুরে তাকায়। স্বামীন তার দিকে তাকিয়ে আছে। স্বাভাবিক গলায় বলে, স্বামী নামের পুরুষের ওসব ধোয়ার জন্য একটা মেয়ের অবশ্যই জন্ম হয়নি। তুমি ওসব রেখে নিজের কাজ করো। তা কি করে হয়? আপনার বোন তো আমাকে কাঁচা খেয়ে ফেলবে। তুমি তো কাউকে ভয় পাও না, তাহলে এত মাথা ঘামাচ্ছ কেন? ঈশিতা আপুর চোখে এত ভালো হবার প্রয়োজন কি? সাফ সাফ জানিয়ে দাও এসব তুমি পারবা না। আলো চোখ ঘুরিয়ে স্বামীনের দিকে তাকায়। তাই তো সে সাপ সাপ জানিয়ে দিলেই তো পারে, কিন্তু সমস্যা হচ্ছে সে আপত্তি জানাতে পারছেন না। সে কেন আপত্তি জানাতে পারছে না? কেন? কোথাও তার অবচেতন মনও কি এটা ভেবে এগুলো স্ত্রী হিসেবে তার কর্তব্য? ওই একটা কাগজের জন্য হলেও তার এসব করা উচিত, এমন কিছু কি? আজ কোথায় নিয়ে যাচ্ছেন? আলো স্বামীনের দিকে তাকিয়ে বলে। স্বামীন এক মনে ড্রাইভ করতে থাকে। মৃদুস্বরে বলে, একটা নতুন জায়গায়। আপনি একজন মেয়র হয়ে এত ঘোরাঘুরি করেন কেন এভাবে একা একা? আপনার তো শত্রু অনেক। স্বামীন আলোর দিকে তাকিয়ে বলে। তুমি আমার কথা ভাবো। আলো চুপ হয়ে যায়। কিছুক্ষণ পরে স্বামীনের হাতের দিকে তাকিয়ে বলে, ব্যথা সেরেছে? ব্যান্ডেজ খুলে ফেললেন যে? হ্যাঁ, সেরেছে। এক বাক্যে জবাব দেয় স্বামীন। তারপর বলে, 2-4 দিনে আমরা সিঙ্গাপুর যাচ্ছি। প্রস্তুতি নাও, 1 সপ্তাহ কিংবা 10-12 দিন লাগবে। আর এখানকার কাজ? আমার ছেলেরা আছে, ওরা নিজেরাই এক একজন স্বামী নিয়ে আসার মির্জা। আলো কয়েক মুহূর্ত পরে বলে, ভাগ্য করে কিছু মানুষ পেয়েছেন আপনি। আপনার ভাই বোন, ভাইয়ের বউ, আপনার বেস্ট ফ্রেন্ড জামিল ভাই, দলের ছেলেরা সবাই খুব ভালোবাসে আপনাকে। স্বামীন চোখ থেকে সানগ্লাস খুলে ফেলে আলোর দিকে তাকায়। তারপর বলে, হ্যাঁ, ভাগ্য করে সবাইকেই সেরা পেয়েছি, শুধু বউ ছাড়া। বউটা পচা খুব। সেটা তো আপনার দোষে।
কাট কাট জবাব দেয় আলো। শামিন আর কথা বাড়ায় না। ঝগড়া শুরুর পূর্ব লক্ষণ দেখা দিয়েছে। কথাবার্তা এখানেই থামিয়ে দেওয়া ভালো। শামিন শান্তি পছন্দ করে। শামিন মহাত্মা গান্ধীর ফ্যান। গাড়ি থেমে গেলে আলো অবাক চোখে আশেপাশে তাকায়। শামিনের দিকে তাকিয়ে বলে, কোথায় এনেছেন? এখানে কি? কাজ আছে, নামো। শামিন গাড়ি থেকে নামে। আলো শাড়ির আঁচল টেনে লম্বা একটা ঘোমটা টেনে নেয়। তারা এসেছে থানা রোডের এতিমখানায়। গাড়ি থেকে নামতেই শামিন আলোকে দেখে থমকে যায়। ঘোমটায় কত সুন্দর সভ্য শান্ত লাগছে মেয়েটিকে। এর মুখ দেখে বোঝার উপায় আছে এই মেয়েটা কি সাংঘাতিক। আলো শামিনের দৃষ্টি দেখে অস্বস্তিতে পড়ে যায়। লোকটা এভাবে কি দেখছে? কয়েক মুহূর্ত পরে শামিন বলে, এসো আমার সাথে। গেটের কাছে দুজন লোক দাঁড়িয়ে শামিনকে স্বাগত জানায়। তারপর তাদের নিয়ে ভেতরের দালানে প্রবেশ করে। 4 তলা বিশিষ্ট এই দালানটিতে মোট 109 জন অনাথ শিশু থাকে। শামিন এগিয়ে যেতে যেতে তার সামনে থাকা লোকটাকে বলে, আজ আমি সাথে করে কিছু আনিনি, আপনাকে টাকা দিচ্ছি, ওদের জন্য কিছু কিনে আনুন কাইন্ডলি। হেসে জবাব দেয় লোকটা। তারপর শামিন আর আলোকে নিয়ে চলে যায় বড় একটা খোলা মাঠে। সেখানে তাদের অপেক্ষায় বসে আছে এক ঝাঁক প্রজাপতির দল। শামিনকে দেখে 109 জন বাচ্চা একসাথে চেঁচিয়ে ওঠে। আলো চমকে যায়। সবাই দৌড়ে এসে শামিনকে ঘিরে ধরে। শামিনকে পেয়ে তাদের চোখে মুখে আনন্দের ছটা। আলো পাশে কিছুটা দূরত্ব নিয়ে দাঁড়িয়ে সে দৃশ্য দেখতে থাকে। হঠাৎ করে তার মনটা ভালো হয়ে গিয়েছে। বাচ্চাগুলো কি প্রাণবন্ত, কি বিনয়ী, কি চমৎকার। বাচ্চাদের মধ্যে দুজন দলনেতা শামিনকে টেনে একটা টেবিলের কাছে নিয়ে যায়। শামিন আলোকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। আলো হাত নেড়ে মুখ হাসি হাসি করে সবাইকে হাই বলে। সে জায়গা থেকে নড়ছে না। শামিন আবারও আলোর কাছে এগিয়ে এসে বলে, কই এসো, ওদের কাছে এসো। আলো অস্ফুট স্বরে বলে, এখানে আনলেন যে আমাকে? শামিন ম্লান হেসে বলে, ওই যে নীল ফ্রক পরা ছোট পরীটাকে দেখছো, ওর নাম খুকুমণি। বয়স 4 বছর হয়েছে আজ। তার বহুদিনের ইচ্ছা একটা পরী দেখবে, তাই তাকে দেখানোর জন্য একটা পরী আনলাম। আলো কিছুক্ষণ চুপ করে শামিনের দিকে তাকিয়ে থাকে। তারপর বলে, খুব সুন্দর চেষ্টা ছিল। এমন সংলাপ বলে ক্লাস 11-এর মেয়েদের পটানো যায়, একজন 25-26 বছরের ভদ্র মহিলাকে নয়। শামিন হেসে ফেলে। তারপর বলে, আপাতত কাউকে পটাতে চাইছি না, এসো ঘুঘুমণির সাথে পরিচিত হবে। তারপর আলোর হাত ধরে টানতে টানতে নিয়ে যায় বাচ্চাদের কাছে। হাসি মজার ছলে পুরো সকালটা বেশ কেটে গেল আলোর বাচ্চাগুলোর সাথে। যখন আলো বাচ্চাদের সাথে দুষ্টুমিতে মত্ত ছিল তখন শামিন মুগ্ধ চোখে আলোকে দেখেছে। যখন শামিন বাচ্চাদের সাথে খেলছিল তখন আলো শামিনকে দেখেছে। সে না জানলেও তার অবচেতন মনে মুগ্ধ হয়ে দেখেছে শামিনকে। এক পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে শামিন, তার দৃষ্টি আলোর দিকে। হাত নেড়ে নেড়ে গল্প করছে বাচ্চাদের সাথে। হঠাৎ শামিনের চোখে চোখ পড়তেই শামিন চোখ সরিয়ে নেয়। আলো ধীর পায়ে এগিয়ে আসে। ধন্যবাদ আপনাকে। শামিন আলোর দিকে তাকিয়ে আছে। আলো অত্যন্ত সাবলীলভাবে বলে, আজকের দিনটা খুবই সুন্দর করে দিয়েছেন আমার। আপনি ধন্যবাদ ডিজার্ভ করেন। শামিন নাটকীয় ভঙ্গিতে বলে, তাই আমি সার্থক? আলো কিছুক্ষণ তাকিয়ে থেকে শামিনকে বলে, আচ্ছা, কোনটা আসল আপনি বলুন তো? সেই দিনে সেই শামিন ইয়াসার মির্জা নাকি এই শামিন ইয়াসার মির্জা? কোনটা সত্যি? সেদিনের সেই আতঙ্কিত রাত নাকি আজকের এই সকাল? আমি যতদূর জানি একটা খারাপ মানুষ বাচ্চাদের কখনোই পছন্দ করবে না। কোনটা শামিন ইয়াসার মির্জার আসল রূপ? শামিন ম্লান হেসে আলোর দিকে এগিয়ে যায়। আলো শামিনের চোখের দিকে তাকিয়ে আছে। আলোর গালে হাত রেখে শামিন অস্ফুট স্বরে বলে, তোমার কোনটা মনে হচ্ছে? আলো চুপ করে থাকে। কিছুক্ষণ সময় নিয়ে বলে, জানি না। শামিন আলোর গাল থেকে হাত সরিয়ে নিয়ে মৃদু হেসে বলে, জেনে যাবে, ধীরে ধীরে জেনে যাবে। মনের উপর একদম চাপ দিও না আসিয়া। ঈশিতা আপু,
আলোর ডাকে ঈশিতা চমকে উঠে ঘুরে দাঁড়ায়। তার হাত থেকে ফোনটা নিচে পড়ে যায়। আলো অবাক হয়ে যায় ঈশিতার এমন আচরণে। ঈশিতা বুকে হাত দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, ও তুমি? তুমি এভাবে ভয় পেয়ে গিয়েছো কেন? কার সাথে কথা বলছিলে? শান্ত ভাইয়ার সাথে? ঈশিতা আলোর মুখ চেপে ধরে ফিসফিসিয়ে বলে। চুপ চুপ, ভাইয়া বাড়িতে, শুনতে পেলে আমি শেষ। আলো অবাক হয়ে যায়। কেন? তোমার ভাইয়া শান্ত ভাইয়ার কথা জানে না? সে তো জানে। ঈশিতা মুখ কাচুমাচু করে বলে, ভাইয়াকে বলেছি রিলেশন নেই আর সব শেষ। কিন্তু এভাবে লুকিয়ে লুকিয়ে কতদিন? একদিন তো জানাতেই হবে। ও একটা চাকরি পেলেই জানাবো। প্লিজ ভাবি, তুমি এখন কিছু বলবে না ভাইয়াকে, প্লিজ। ভাইয়া ওকে এখন একদম পছন্দ করছে না। আলো ঈশিতার হাত ধরে হেসে বলে। ঠিক আছে, বলবো না। তুমি একটু শান্ত হও এখন। ঈশিতা কিছুক্ষণ চুপ করে থেকে বলে, কেন এসেছিলে বলো? ওই, তোমার ভাইয়ের জামা কাপড় ধুয়েছি আজ, সেটাই তোমাকে জানাতে এসেছি। এবার সবাই শান্তিতে ঘুমাতে পারবে। স্বাভাবিক গলায় বলে আলো। ঈশিতা হেসে ফেলে, তারপর নাটকীয় ভঙ্গিতে বলে, আমি, মেঝো ভাবি, মেঝো ভাইয়া, ইসমাম, ইহান, পরি, সিতারা, ফুলির মা, পোনা চাচা, দারোয়ান, রিয়াজ ভাই, এমনকি মেঝো ভাবির পেটের মধ্যে থাকা পুচকু, সবাই তোমার প্রতি কৃতজ্ঞ ভাবি। আমরা ধন্য হয়ে গিয়েছি, আমাদের উদ্ধার করে দিলে তুমি আজ। আলো চুপ করে ঈশিতার দিকে তাকিয়ে আছে। ঈশিতা তাকে বিদ্রূপ করছে। আলোর থুতনিতে হাত রেখে ঈশিতা হাসতে হাসতে বলে, ইস, তুমি যে কি মিষ্টি ভাবি। এখন প্লিজ ভাইয়ার সামনে যেও না, ভাইয়া তোমাকে মিষ্টি ভেবে খেয়ে ফেলবে। ভাইয়া মিষ্টি খুব পছন্দ করে। আলো ঈশিতার হাত নিজের থুতনি থেকে ছাড়িয়ে নিয়ে এক প্রকার ছুটে যায় নিজের ঘরে। শামিন তখন ঘর থেকে বের হচ্ছিল। দুজনের ধাক্কা লেগে যায়। শামিনের বলিষ্ঠ বুকের সাথে বাড়ি খেয়ে আলো 2 পা পিছিয়ে যায়। শামিন নিজের জায়গায় দাঁড়িয়ে আছে টান টান হয়ে। অবাক চোখে আলোকে দেখতে থাকে সে। কয়েক মুহূর্ত কেটে গেলে বলে ওঠে, কি আশ্চর্য, তুমি সবসময় এত ছোটাছুটি করো কেন? কোথাও আগুন লাগেনি? একটু ধীর স্থির হও। আলো চুপ করে শামিনকে পাশ কাটিয়ে ঘরে ঢোকে। শামিন নিচে নামে। জামিল আর হেনা লিভিং রুমে বসে আছে। জামিলের মুখ শুকনো হয়ে আছে। হেনা উঠে দাঁড়াতে গেলে শামিন ওকে হাত দিয়ে ইশারা করে দাঁড়াতে নিষেধ করে। সিতারা হেনার ব্যাগপত্র নিচতলার গেস্ট রুমে নিয়ে যায়। শামিন জামিলকে বলে, নিচতলায় থাকুক, সিঁড়ি বেয়ে উঠতে হবে না। আর তুই এত ঘাবড়ে যাচ্ছিস কেন? এখনো তো 1 সপ্তাহ সময় আছে হাতে। তুই তো আগামী পরশু চলে আসবি, আমরা তো আছি। হেনা যত্নে থাকবে এখানে। জামিল আমতা আমতা করে বলে, তা জানি ভাই, কেন জানি মন সায় দিচ্ছে না যেতে। উনি তোর চাচা জামিল, চাচার জানাজায় থাকবি না? এক্ষুনি বেরিয়ে পড়, হেনার কিচ্ছু হবে না, তুই যা। জামিল শুকনো মুখে হেনার দিকে তাকায়। হেনা তার দিকে তাকিয়ে আছে। দুজন দুজনের থেকে দূরে থাকতে পারে না। কেউ কাউকে কাছছাড়া করতে চাচ্ছে না। কি সুন্দর একটা দৃশ্য। শামিন মুগ্ধ চোখে ওদের দেখতে থাকে। জামিল চোখের ইশারায় হেনার থেকে বিদায় নিয়ে চলে যায়। হেনা কিছুটা জড়তা নিয়ে দাঁড়িয়ে থাকে। ঋতু এসে তাকে গেস্ট রুমে নিয়ে যায়। ঈশিতা সিঁড়ি বেয়ে নামতে নামতে শামিনের দিকে তাকায়। শামিন বলে, তুই কাইন্ডলি হেনার সাথে 2 দিন নিচতলা গেস্ট রুমে থাকবি? জামিল খুবই টেন্সড। নিশ্চয়ই থাকবো। এক বাক্যে রাজি হয়ে যায় ঈশিতা। শামিন বোনকে দেখে বলে, তুই কোথাও বের হচ্ছিস? না, ওই রিধি আসবে বাড়িতে আজ, গেটের সামনে দাঁড়িয়ে আছে। রিদি? হঠাৎ কি মনে করে? আমি তো বিয়ে করে নিয়েছি। হাসতে হাসতে বলে শামিন। ঈশিতা কপাল কুঁচকে বলে, এই ধরনের মজা ভুলেও তোমার বইয়ের সামনে করো না, তীরে এসে তরি ডুববে। ঈশিতা বাড়ির বাইরে যায়। শামিন দোতলায় ওঠে। আলো বিছানায় উপর হয়ে শুয়ে একটা বই পড়ছিল। কি বই পড়ছে তা বুঝতে পারছে না শামিন। চোখে মুখে মুগ্ধতা মেয়েটার। এই মেয়েটার শামিন বাদে পৃথিবীর সব কিছুর দিকে মুগ্ধ চোখে তাকায়। শামিনের দিকে তাকালে মনে হয় ভস্ম করে দেবে। গলা খাকারি দিয়ে শামিন বলে, ও বাড়িতে যেতে চায়? আলো বই থেকে মাথা তুলে শামিনের দিকে তাকায়। তারপর ঠান্ডা গলায় বলে, হ্যাঁ, নিয়ে যাব। আমি তো যেতে পারি, পথ চিনি আমি।
ওটা আমার শ্বশুর বাড়ি, তাই আমিও যাব। কাট কাট বলে শামিন। আলো আপত্তি জানিয়ে কোনো কথা বলে না আর আবারও বইয়ের পাতায় চোখ রাখে। শামিনের ইচ্ছে করছে ঘর থেকে বইগুলো সব বের করে ঘরের দরজা বন্ধ করে ওই মেয়েটার মুখোমুখি গিয়ে বসতে, তারপর থুতনি ধরে বলতে, এই মেয়ে, একটু আমাকেও দেখো, এক পলক দেখো। ইচ্ছেকে দমিয়ে রেখে শামিন বারান্দায় চলে যায়। আলো মাথা তুলে পেছন থেকে শামিনের দিকে তাকিয়ে থাকে। শামিন তা দেখল না। দোতলার লিভিং রুমে হাসাহাসির শব্দ শোনা যাচ্ছে। আলো ঘর থেকে বেরিয়ে একবার উকি দিয়ে দেখে ঈশিতা আর একটা মেয়ে বসে গল্প করছে। আলো মেয়েটিকে চেনে না, ঈশিতার বন্ধু হবে হয়তো। ঈশিতার চোখে আলো পড়তেই ঈশিতা উঠে এসে আলোকে টেনে নিয়ে যায়। মেয়েটা উঠে দাঁড়িয়ে আলোকে পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকে। ঈশিতা বলে, ভাবি, ও হচ্ছে আমার বান্ধবী রিধি, তোমাকে দেখতে এসেছে। আলো রিদির দিকে তাকায়। লম্বা ফর্সা সুন্দরী একটা মেয়ে। আলোকে বিনয়ের সাথে সালাম দেয়। আলো সালামের উত্তর দিয়ে বসতে বলে ওদের। টুকটাক কথা বলে চা বানাতে আলো নিচতলায় নেমে আসে। রান্নাঘরে সিতারা আর ফুলির মা ছিল। ফুলির মা অবাক হয়ে বলে, আপনি রান্নাঘরে আসছেন? হ্যাঁ, কেন আসতে পারি না? অবশ্যই পারেন ভাবি, আসলে কখনো আসেন না তো, তাই বললাম। আলো মৃদু হেসে চায়ের পানি বসিয়ে দেয় চুলায়। তারপর বলে, আসলে ঈশিতা আপুর বান্ধবী এসেছে আমাকে দেখতে। এখন আমি যদি আপ্যায়ন না করি তাহলে ঈশিতা আপুর মুখ থাকবে না। আলোর হঠাৎ এমন কর্তব্য জ্ঞান দেখে সিতারা এবং ফুলির মা দুজনেই অবাক হয়। হেনা এসে পেটে হাত দিয়ে রান্নাঘরে দাঁড়ায়। আলো হেসে তাকেও বলে, তুমি চা খাবে? বানাই? হেনা মাথা নাড়ায়। আলো চায়ের পানি বাড়িয়ে দেয়, টুকটাক কথাবার্তা বলতে থাকে সবার সাথে। হুট করে ফুলির মা বলে বসে, আপনি দিদি আপার জন্য চা বানাতে আসছেন? খুব অবাক করা বিষয়। আলো অবাক হয়ে বলে, তা কেন? ওনার সাথে কি আমার শত্রুতা আছে যে চা বানাতে পারবো না? শত্রুতা না ঠিক? ফুলির মা আমতা আমতা করে বলে। আপনি কি কিছু জানেন না? আলো ঘুরে দাঁড়ায়। কি? কোন ব্যাপারের কথা বলছো? সিতারা ফুলির মাকে ইশারা করে চোখ দিয়ে কিছু না বলতে। আলো সিতারাকে ধমক দিয়ে বলে। ওকে বলতে দাও। ফুলির মা এদিক ওদিক তাকিয়ে ফিসফিসিয়ে বলে, যে দিদি আপার বড় ভাইজানের ভালোবাসতো। ইশতে আপাও তো ঠিক করে রাখছিল বড় ভাবি বানাইবে ওই রিদি আপাকে। মাঝখান থেকে বড় ভাইজান আপনারে বিয়ে করে ফেলছে। সিতারা ধমকের সুরে ফুলির মাকে বলে, তো এসব কথা বড় ভাবিকে বলছিস কেন? পছন্দ করতেই পারে, আমাদের বড় ভাইজান তো কিছু করেনি, তাই না? সে তো ঈশিতা আপুর সব বান্ধবীকে বোনের নজরে দেখেছে। ফুলির মা বলতে থাকে, আমি নিশ্চিত ওই মেয়ে এখনো বড় ভাইজানকে ভালোবাসে। তখন দেখলেন না বড় ভাইজানের দেখার সাথে সাথে চোখে কি আনন্দ। আলোর মুখটা হঠাৎ থমথমে হয়ে যায়। কাপে চা ঢেলে সিতারাকে বলে। এগুলো ওনাদের দিয়ে আসো সিতারা। সিতারা ট্রে নিয়ে চলে যায়। ফুলির মা আমতা আমতা করে বলে, আপনি কি মন খারাপ করলেন ভাবি? বড় ভাইজান কিন্তু কিছু করেনি, সে বোনের নজরে দেখে, মন খারাপ করবেন না। আলো কয়েক পলক ফুলির মায়ের দিকে তাকিয়ে তাকে দেখে চলে যায়। ধীরে ধীরে সিঁড়ি ভেঙে দোতলায় উঠে লিভিং রুমের দিকে দৃষ্টি যেতেই থমকে দাঁড়ায়। শামিন আর দিদি হেসে হেসে কথা বলছে। ঈশিতা কোথাও নেই। আলো এক দৃষ্টিতে ওদের দেখে। শামিনকে দেখে মনে হচ্ছে সে জীবনে হাসেনি। আজ সব হাসি হেসে নিতে হবে। আর হাসির কি ছিরি যেন একজন আরেকজনের গায়ে পড়ে যাবে। বোনের নজরে না ছাই, যত সব ফালতু কথাবার্তা। কেউ কাউকে বোনের নজরে দেখলে এভাবে গায়ে হেলে পড়ে? আরে এত দূরে বসে আছিস কেন? কোলে নিয়ে কথা বল। যত সব পুরুষ মানুষ ছাগলের মতো শুধু ছুকছুক ভাব। যেই এক জায়গায় সহজে চান্স পেল না অমনি আর এক জায়গায় চান্স মারতে বসে গিয়েছে। আর এই মেয়েরাও আছে, যে পুরুষের বউ আছে সেই পুরুষটাকে বেশি মধু মনে হয় এদের কাছে। কোনো অবিবাহিত পুরুষ এদের চোখে পড়ে না। ফালতু। শাড়ির আঁচল শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে থাকে আলো। শামিনার হৃদি হেসেই যাচ্ছে। আলোর কপালে সূক্ষ্ম রেখা দেখা দিয়েছে। হঠাৎ শামিনের চোখে চোখ পড়তেই গুটিয়ে যায় আলো। চোখ সরিয়ে নিয়ে ধীর পায়ে হেঁটে ঘরে ঢোকে। মুখটা থমথমে। শামিন কিছুটা অবাক হয়ে যায়। বিড়বিড় করে বলে, যা বাবা, এ আবার কি হলো?
ঘরে ঢুকে দরজার সিটকিনি তুলে দিয়ে একবার ড্রয়ার খুলে কিছু একটা রাখে। আলোর দৃষ্টি বইয়ের দিকে থাকলেও মনোযোগ স্বামীনের। আলমারির কাছে গিয়ে একটা কোলবালিশ বের করে এনে বিছানার মাঝখানটাতে রাখে। তারপর আলোকে শুনিয়ে শুনিয়ে বলে, ভুল বললাম আমি। স্ত্রী বেড ফেলো নয়, স্ত্রী হচ্ছে বেড অকিউপায়ার। স্ত্রী শয্যা সঙ্গী নয়, স্ত্রী হচ্ছে শয্যা দখলকারী। পুরো খাটটা দখল করে বসে আছে। আলো একপাশে চুপচাপ সরে বসে। স্বামীন টান টান হয়ে শুয়ে পড়ে। আলোর মন সেই কখন থেকে উসখুস করছে স্বামীনকে কথা শোনানোর জন্য। এখনই সুযোগ, আজ এই লোককে শান্তিতে ঘুমোতে দেবে না আলো। এখানে এখন কি? আলোর কথা শুনে স্বামীন চোখ মেলে তাকায়, তারপর বলে, ঘুমাবো বলে? বিকেলে ঘুমের বারণ আছে নাকি? আচ্ছা, আপনার আর কোনো কাজ নেই? আপনি কি আদৌ পলিটিশিয়ান? এমন কথা বলছো কেন? পলিটিশিয়ান বলে সারাদিন রাজপথে থাকবো? বাড়িতে এসে নিজের বিছানায় আরাম করবো না? না না, তা করবেন কেন? পলিটিশিয়ান তো নামে আপনি। আপনার একটা কাজও পলিটিশিয়ানদের মতো নয়। কেন? কি করেছি আমি? দেখো, ঘুরে ফিরে আবার তোমাকে তুলে এনে বিয়ে করার কাহিনীতে যাব না, বলে দিলাম। না না, চোখের সামনে আপনার এত কাণ্ড দেখতে পাচ্ছি, শুধু শুধু অতীত ঘেটে কথা শোনানোর দরকার কি? কি কাণ্ড করেছি আমি? কি কাণ্ড? একজন মেয়র একটা বাইরের মেয়ের সাথে কিভাবে কথা বলে জানেন না? কোনো ফর্মাল বিহেভিয়ার মেনটেন করেন না। ওভাবে কোলে নিয়ে কি কথা বলছিলেন এত? স্বামীন হাঁ করে আলোর মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর আমতা আমতা করে বলে, হৃদির কথা বলছো? কোলে কখন নিলাম? এভাবে কেন বলছো? আরেকটু হলেই তো নিয়ে নিতেন। কাট কাট জবাব দেয় আলো। স্বামীন কিছুক্ষণ আলোর দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, তুমিও দুটো হেসে কথা বলবে না? অন্য কাউকেও বলতে দিবে না? এটা তো জুলুম আলো। আলো স্বামীনের দিকে শীতল চোখে তাকিয়ে আছে। তারপর কঠিন গলায় বলে, নামুন। মানে? মানে বিছানা থেকে নামুন। ও বা, কেন? এই বিছানা আমার। বেডটাকে নগদ ৬৪,০০০ টাকা দিয়ে কিনেছি। আলো স্বামীনকে অবাক করে দিয়ে তাকে ঠেলতে থাকে। নামুন নামুন, ঘর থেকে বেরিয়ে যান। কোথায় যাব? মহিলা কলেজের সামনে। ওখানে ক্লাস 11 থেকে শুরু করে মাস্টার্স সবাই উদ্গ্রীব হয়ে আছে আপনার সাথে হেসে হেসে কথা বলার জন্য। কিন্তু এখন তো বিকাল ৪টা, কলেজ তো ছুটি হয়ে গিয়েছে। আলো স্বামীনের দিকে তাকিয়ে আছে। স্বামীন দাঁত বের করে হাসতে থাকে কথাটি বলে। আলো ঠান্ডা গলায় বলে, বেশ, তবে রিদির কাছেই যান। দাঁড়ান, আমি ঈশিতাপুকে বলছি আবারও তাকে ডেকে নিতে। কথাটি বলে আলো উঠে পড়তে যায়। তখনই স্বামীন হুট করে শাড়ির আঁচল টেনে ধরে আলোর। আলো চমকে উঠে স্বামীনের দিকে তাকায়। স্বামীন আলোর মুখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে তার শাড়ির আঁচল ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। টেবিলের ড্রয়ারের কাছে গিয়ে ড্রয়ার থেকে একটা বিয়ের কার্ড বের করে আলোর হাত ধরিয়ে দিয়ে বলে, হৃদির বিয়ের কার্ড। পাত্র এখানকার এসি ল্যান্ড আসিফুল হক। মাথায় চুল কম মানে টাকলা। সেটা নিয়েও ওকে খেপাচ্ছিলাম, হাসাহাসি করছিলাম। এখন বলো, একজন মেয়েও তার ছোট বোনের সমতুল্য কারো সাথে মজাও করতে পারবে না? আলো বিয়ের কার্ডটার দিকে তাকিয়ে আছে। স্বামীন আলোর দিকে খানিকটা ঝুঁকে চোখ সরু করে বলে, আচ্ছা, একটা কথা বলো, তুমি এত খেপছো কেন? ভালো টালো বেশি ফেললে নাকি আমাকে? আলো চুপ করে থাকে। স্বামীন হাসতে থাকে। হাসি থামিয়ে বলে, তোমার মধ্যে কেমন বহু একটা ভাব এসেছে। হৃদিকে একটা ধন্যবাদ দিতে হবে। আলোর পুরো মুখ অস্বস্তিতে ছেয়ে গেছে। খুবই আশ্চর্যজনক ভাবে সে এই লোকটাকে কড়া কথা শোনাতে পারছে না। স্বামীন উঠে দাঁড়ায়, নরম গলায় বলে, মজা করছিলাম, দুঃখিত। এত তাড়াতাড়ি আমাকে ফিল করতে শুরু করবে সেটা আমি আশা করিনি। টেক ইউর টাইম আসিয়া, শুধু আমাকে হারিয়ে দিও না। কথাটা বলে স্বামীন চলে যায়। আলো তখনও তার হাতের কার্ডটার দিকে তাকিয়ে থাকে। ভাই, এই জাবিরের ব্যাপারে অনেক অভিযোগ শুনেছি। পার্টির নাম ডোবা। স্বামীন কিছু কাগজ দেখছিল। সেগুলো থেকে চোখ না সরিয়েই রাহাতকে বলে, কবির আঙ্কেল জানে, সে ব্যবস্থা নেবে। কি ব্যবস্থা? ভাগ্নে বলে সবসময় ছাড় পেয়ে যাবে? পার্টির ক্রিয়া সম্পাদক
অথচ কোনো যোগ্যতা নেই, খালি মেয়েলই যত ব্যাপারে আছে। সেদিন স্থানীয় সরকার দিবসের অনুষ্ঠান কোথা থেকে দুটো মেয়ে এনে নাচিয়েছে। ছি, লজ্জায় মাথা কাটা যাওয়ার মতো অবস্থা। এগুলো হলো খুজলির মতো, বুঝলি রাহাত? একটা চুলকে শেষ করবি আর একটা উঠবে, চাপ নিস না, সময় মতো ঝেড়ে ফেলবো। আচ্ছা, ওর বোন জুয়ের ব্যাপারে আপডেট থাকলে বল। ইলহামের অফিসে যায় নাকি? না ভাই, খবর তো পাইনি, তবে শুনেছি ইদানিং NRH এন্টারপ্রাইজের মালিকের সাথে খুব ভাব। ভাই, ইদানিং সমাজটা গোল্লা গিয়েছে একেবারে। অল্প বয়সী মেয়েগুলো কোথায় ক্যারিয়ার করবে তা না করে কখনো বিবাহিত পুরুষ, কখনো সুগার ড্যাডি নিয়ে পড়ে আছে, নষ্ট পুরো। এদিকে থেকে আমাদের আলো ভাবি সেরা, কতটা আত্মনির্ভরশীল, পরিশ্রমী, একটা বাজে রেকর্ড নেই, শুধু মাথায় একটু সমস্যা। শামীন ম্ল্যান হাসে, তারপর বলে, ভুল বললি, একটু নয়, মাথায় পুরোটাই সমস্যা। এভাবে লাইট জ্বেলে বসে আছেন কেন? নিজে না ঘুমাতে না চাইলে ঘুমাবেন না, আমাকে ঘুমাতে দিন। ধমকের সুরে বলে আলো। শামীন বাঁকা হাসি হেসে মনে মনে বলে, বিকেলে আমাকে শান্তিতে ঘুমোতে দাওনি, এখন আমিও তোমাকে ঘুমোতে দেব না। মুখে বলে, আলো আমার বাতি নগদ 12,000 টাকা দিয়ে কিনেছি, আমি জেলে রাখবো। কপাল কুঁচকে শুয়ে থাকে। শামীন ঠোঁট টিপে কিছুক্ষণ হেসে নেয়। সে হেলান দিয়ে আধ শোয়া হয়ে বসেছিল। হুট করে আলোর মাথায় আলতো করে হাত রাখে। আলো ধর পুড়িয়ে উঠে বসে শামীনের দিকে তাকায়। এভাবে মাথায় হাত বুলাচ্ছেন কেন? আমার বউ নগদ 3 লক্ষ টাকা এবং ধীরে ধীরে এক সমুদ্র ভালোবাসা জমা রেখে কিনেছি, আমি হাত বুলাবো? কার কাছ থেকে কিনেছেন? সাংবাদিক আতাউর আলমের কাছ থেকে। হ্যাঁ ঠিকই, আমরা মেয়েরা তো গরু ছাগল, বাবার স্বামী কেনা বেচা করে। শামীন আলোর কথায় পাত্তা না দেওয়ার ভান করে নকল হাই তুলে গুনগুন করে কিছু একটা বলে তারপর আলোর দিকে তাকিয়ে বলে, গান শুনবে আছিয়া? না, ঘুমাবো। আমি তো গান গাইবো। কথাটা শেষ করেই শামীন স্বতঃস্ফূর্তভাবে গাইতে শুরু করে। चांद छुपा बादल में शर्मा के मेरी जाना सीने से लग जा तू बल खा के मेरी जाना। কান চেপে ধরে বলে। শামীন উচ্চ শব্দে হেসে ওঠে, তারপর বলে, ইয়েস, ঠিকই বলেছ, আমি রাজনীতি আর গান দুটোতেই অদক্ষ, খুব বাজে করি। আলো চুপ করে থাকে। শামীন বলতে থাকে। আলো জান প্রাণ লাগিয়ে চেষ্টা করেও তার হাসি আটকে রাখতে পারল না। বাচ্চাদের মতো খিলখিল করে হাসতে থাকে। শামীন মুগ্ধ চোখে আলোকে দেখছে। এমন কঠিন মেয়েটার হাসি কি ভয়ঙ্কর সুন্দর। শামীনের দৃষ্টি দেখে আলো হাসি থামিয়ে চোখ মুখ কঠিন করে অস্ফুট স্বরে বলে, আমি ঘুমাবো। শামীন আলোর দিকে তাকিয়ে নরম গলায় বলতে থাকে, রাজনীতি আর গান আমি দুটাই বাজে করি, কিন্তু একটা জিনিস খুব ভালো করি আসিয়া, আমি অনেক ভালো আদর করতে পারি, দেখবে? আলো চমকে ওঠে, চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায় তার। শামীন একটা বাঁকা হাসি দিয়ে হুট করে আলোর কপালে একটা চুমু দিয়ে দেয়। আলো চুপচাপ বসে থাকে। শামীন ফিসফিসিয়ে বলে ওঠে, ভয় পেয়ে গিয়েছিলে বুঝি? ভয় পেও না, আমি কথার বরখেলাপ করব না। যতক্ষণ না তুমি অনুমতি দেবে, যতক্ষণ না তোমার মন সায় দেবে, আমি আমার অধিকার ফলাবো না। কিন্তু এত সুন্দর হাসি দেখার পরে এই চুমুটা না দিতে পারলে আজ আমি ছটফট করতাম সারা রাত। আত্মার উপর হতো জুলুম করা ঠিক নয় আসিয়া। আলো একবারের জন্যেও শামীনের চোখের দিকে তাকালো না। যদি তাকাতো তাহলে দেখতে পেত কতটা মুগ্ধতা শামীনের চোখে তার জন্য। মাথায় গোবর ঠাসা আলো থমকে গেলেও যেতে পারত। নিজেকে গুটিয়ে নিয়ে বিছানায় চুপচাপ শুয়ে পড়ে সে। শামীন আর মনে হাসে, এভাবে হুট করে গুটিয়ে নিল কেন মেয়েটা? কোনো প্রতিক্রিয়া দেখালো না। শামীন বুঝবে কিভাবে রাগ করেছে, নাকি লজ্জা পেয়েছে, নাকি ভয় পেয়েছে? সম্ভবত ভয় পেয়েছে। শামীন মনে মনে
ভাবে আর ভয় দেখিয়ে কাজ নেই। কোনো বাক্য ব্যয় না করে সুইচ টিপে বাতি নিভিয়ে দিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ যেতেই দরজায় ধাক্কা পড়ে। ইহান বাইরে থেকে তার বড় বাবাকে ডাকছে। শামিন উঠে বসে আবারও বাতি জ্বেলে দেয়। আলো উঠে বসে। দরজা খুলে দেখে ইহান দাঁড়িয়ে চোখ মুছছে। শামিন অবাক হয়ে ইহানকে কোলে তুলে নেয়। ঋতু আর ইলহাম দাঁড়িয়ে আছে। শামিন ঋতুর দিকে তাকিয়ে বলে, হয়েছে কি? কাঁদছে কেন? হাত তুলেছো গায়ে? ঋতু মাথা নাড়িয়ে বলে, বকেছি, কেন? হোমওয়ার্ক করিনি। রাত 11টা প্রায়, এখন হোমওয়ার্ক করার সময়? সন্ধ্যা থেকে ওর বাবার ফোনে কার্টুন দেখেছে, বলেছে ঘুমানোর আগে করে দেবে। এখন তেরামি কেন করছে? তেরামি তো তুমি করছো ঋতু। ধমকের সুরে বলে শামিন। ইলহাম ইহানের দিকে তাকিয়ে বলে, ঠিক আছে বাবা, তুমি পাপার কাছে এসো, হোমওয়ার্ক করতে হবে না আর। আচ্ছা,